আমরা আমাদের আলোচনায় আসি প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এখন যেটা সবথেকে বেশি আলোচিত বিষয় সেটা হচ্ছে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক যে পালাবদল, সেই পালাবদলের ভালোটা কি এবং পালাবদল কেন হলো, এই নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গঞ্জ, সর্বত্র এই আলোচনা। কেন পালাবদল হলো? পালাবদল কি খুব প্রয়োজন ছিল, নাকি আদৌ পালাবদলের কোনো প্রয়োজন ছিল না? পালাবদলের পর বাংলার মানুষ কি চাইছেন নতুন সরকারের কাছে, এই নিয়ে চর্চা প্রতিদিন হচ্ছে, বাড়তি আছে। মূলত যে বিষয়টা আমরা আজকে আলোকপাত করতে চাই সেটা আপনারা সকলেই জানেন যে গোটা পশ্চিমবাংলার রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকারের কাছে যা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার শপথ গ্রহণের মধ্য দিয়ে অনেক কিছুই তা নিষ্পেষিত হয়েছে। অর্থাৎ যারা আশঙ্কিত করছিলেন যে বিজেপি সরকার আসার পর গোটা পশ্চিমবাংলা জুড়ে একটা অরাজকতা সৃষ্টি হবে, সত্যি কি অরাজকতা সৃষ্টি হয়েছে, না আদৌ শান্ত পরিবেশ এখন বিরাজ করছে? একটা সরকারের স্বস্তি নিয়ে আসার জন্য একটা নির্দিষ্ট সময় দরকার আছে। পালাবদলের পর স্বাভাবিকভাবেই যে ক্রোধ, যে হিংসা, সেই হিংসার বহিঃপ্রকাশ একটা তো ঘটবেই বা হবেই। কিছু কিছু জায়গায় অবশ্যই অনভিপ্রেত, অর্থাৎ যেগুলো আমরা চাইছিলাম না তেমন ঘটনা অবশ্যই ঘটেছে, যেগুলো না ঘটলেই ভালো হতো। তারপরেও পালাবদলের ফলস্বরূপ এই ঘটাটাই স্বাভাবিক ছিল বলে অনেকেই মনে করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই পালাবদলের পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুর অনেকটা এখন অন্যরকম। তিনি বলছেন রবীন্দ্রনাথকে স্মরণ করে তার কালীঘাটের বাড়িতেই তিনি বলছেন যে আমার কারো সাথে আপোষ করতে, অর্থাৎ বিরোধী পক্ষেই তিনি বিজেপি শক্তিকে রুখতে কারো সঙ্গে জোটবদ্ধ হতে আমার কোনো আপত্তি নেই। সত্যি কি তার কোনো আপত্তি নেই, নাকি তিনি এটা বলার জন্যই বলছেন? আন্তরিকতাই যদি থাকতো তাহলে তিনি যখন সরকারে ছিলেন তিনি বুঝতে পারেননি যে আমার এই শক্তি আর অটুট থাকবে না? ফলে এখন কি লোক দেখানোর তিনি সেই আহ্বানটা রাখছেন, নাকি এর মধ্যে আরও অনেক কিছু বাকি আছে? মূলত বিরোধী পক্ষ যারা এখন, বিশেষ করে বামফ্রন্ট বা আরও যারা তার সঙ্গে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছেন, তারা খুব ব্যঙ্গ করেই বলছেন যে রাজ্যটাকে তো হাতে তুলে দেওয়া হয়েছে বিজেপির কাছে, এবার চাইছেন যে কেন্দ্রীয়ভাবে 42টা সিট যাতে পশ্চিমবাংলা থেকে বিজেপি পায়, তারই তৎপরতা শুরু করেছেন মমতা ব্যানার্জি। এ কথাটা কতটা সত্য সেটাও আমাদের আলোচনার পরিপ্রেক্ষিত উঠে আসার দরকার। বিশেষ করে রাজনৈতিক মহলে একটা গুরুত্বপূর্ণ আলোচনা যখন উঠে আসছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন আমাদের বিজেপিকে রুখতে সকলে একজোট হতে হবে, তখন বিশেষ করে সিপিএমের পক্ষ থেকে খুব ব্যঙ্গ শ্লেষ দিয়ে তাকে বিধানো হচ্ছে, অর্থাৎ তাকে খুব বক্রোক্তি দিয়েই তার প্রতি আক্রমণ করা হচ্ছে। সেই আক্রমণ কতখানি যথাযথ, এটাও আলোচনা বিষয়। যে বিষয়টা আমরা মূলত বলতে চাইছি যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বিজেপি কি করবে, কতখানি খারাপ করবে, বাঙালিদের কতখানি তারা খারাপ পথে নিয়ে যেতে পারে, বা দিল্লি সরকারের যে আগ্রাসন, সেই আগ্রাসন কীভাবে তাদেরকে নিষ্পেষিত করে বাঙালিদেরকে, সেই নিষ্পেষণ থেকে প্রতিহত করার জন্য বা নিষ্পেষণ থেকে বাঁচানোর জন্য আমাদের জোটবদ্ধ হওয়া দরকার। এটা সকলের অন্তরের কথা, সকল বিজেপি বিরোধী সকল শক্তির রাজনৈতিক দলেরই কথা। কিন্তু তাকে যদি প্রতিহতই করতে হয় তাহলে সকলকে তো আন্তরিক হতে হবে। হয়তো মমতা ব্যানার্জি এখন প্রাক্তন হয়েছেন, মমতা ব্যানার্জির যে জায়গা থেকে আহ্বান জানিয়েছেন সেটা স্বাভাবিক ব্যাপার। আজকে সেটা বামফ্রন্ট বা অন্যান্য ছোটো রাজনৈতিক দলগুলো সেটা গ্রহণ করতে পারে বা না করতে পারে, কিন্তু পরিস্থিতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা আগামী পঞ্চায়েত নির্বাচন, তারপরে কিছুটা বাই ইলেকশন আছে কয়েকটা জায়গায়, সেই সাথে রাজ্যসভার যে ভোট, অর্থাৎ পার্লামেন্টারি যে ভোট,
নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এখন থেকে অনেকেই অনেক কথা বলবেন। কিন্তু দিন শেষে যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিজেপিকে রুখতে হলে অবশ্যই একজোট হতে হবে। কিন্তু একজোট হওয়ার প্রসঙ্গ যাই থাক না কেন, বর্তমান রাজনৈতিক পালাবদল পরে বিজেপির সবথেকে এখন বিরোধী শক্তি হচ্ছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূলের 80টা প্রায় সিট, 80টা আসন, অর্থাৎ 80টা বিধায়ক 100টা যদি বিরোধিতা করেন বিধানসভায়, তাহলে অনেক কিছু বিজেপির স্বেচ্ছাচারিতা বা তার আগ্রাসন প্রতিহত করা সম্ভব। তো সেই প্রতিহত কিভাবে করতে হবে তার কৌশল না জানিয়ে, সেই কৌশল না সাজিয়ে তিনি হঠাৎ করে এই কদিন না যেতেই বিরোধী থেকে এক হওয়ার কথা বলছেন কেন? এটা কি সেই লোকসভা ভোটে বিজেপিকে পাল্লা ভারী করার জন্য, নাকি সত্যি সত্যি এখন থেকেই খুব শক্তভিক্তভাবে বিজেপির প্রতিহত করার জন্য, বিজেপি শক্তিকে রুখার জন্য সকলে জোটবন্ধ হওয়া দরকার? আমাদের মনে রাখা দরকার, বিগত দিনে যখন মমতা ব্যানার্জি শক্তিশালী ছিলেন, অর্থাৎ শাসক ছিলেন রাজ্যে, তখন ছোট ছোট রাজনৈতিক দল বা যারা বিরোধী পক্ষ তাদেরকে কাউকেই পাত্তা দেওয়া হয়নি। এমনকি তাদের আন্দোলনকে কীভাবে দমন করা যায়, তাদের দাবি দেওয়া কীভাবে নস্যাৎ করা যায়, তাদের বিরোধিতায় কীভাবে তাচ্ছিল্য করা যায়, সেই নিয়ে তিনি নানা রকমের পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে বিভিন্ন দপ্তরের তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দিয়ে তিনি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন। সেসব কথাই বলছেন বিরোধীরা। এখন দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানে সাড়া দিয়ে কতজন তার সাথে এই হাতে হাত মেলায়। এমনকি আইএসএফের পক্ষ থেকে বলা হয়েছে যে যিনি মমতা ব্যানার্জি যিনি শাসক ছিলেন, তখন বিজেপিকে তিনি তার পরিসরকে বাড়িয়ে তোলার জন্য নানা রকমের কলাকৌশল অবলম্বন করেছেন, আর সেই বিজেপিকে এখন রোখার জন্য তিনি বিরোধিতা করছেন। এটা একটা মস্করা বা হাস্যকতা ছাড়া আর কিছুই না। এমন অনেকেই এরকম কথা বলছেন। তারপরে আমরা বলতে চাই, রাজনৈতিক বিশ্লেষকদের কথা অনুসারে বলতে চাই যে সত্যি সত্যি যদি বিরোধিতাই করতে হয়, তাহলে বিধানসভায় দাঁড়িয়ে 80 জন বিধায়ক তা যথাযথই করা সম্ভব। এখন দেখার যে কতটা করছেন।